হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা বায়োগ্রাফিক্যাল টেক্সটটা পড়ছিলাম এবং বায়োগ্রাফিক্যাল টেক্সট টপিকটার আমাদের এই বল্লালের ভোজ প্রবন্ধ রাজা ভোজ মালবার পারমার রাজা এর জীবনী বর্ণনা করে এই পর্যন্ত হয়ে গিয়েছিল। তো এরপর থেকে আমরা আজকে পড়ব। এই পর্যন্ত হয়েছিল। তো তারপরে দেখো বলছে বিলোহনের বিক্রমাঙ্ক চরিত, অর্থাৎ বিলোহনের লেখা বিক্রমাঙ্ক চরিত বর্ণনা করে তার পৃষ্ঠপোষক বিক্রমাদিত্য সিক্স বা বিক্রমাঙ্ক কল্যাণীর চালুক্য রাজা। এই কল্যাণী চালুক্য রাজা বলতে এই বিক্রমাদিত্য সিক্সকে বোঝানো হয়েছে। বিক্রমাঙ্ক কল্যাণীর চালুক্য রাজা হিসেবে সিংহাসনে আরোহণ বর্ণিত আছে, অর্থাৎ কল্যাণীর চালুক্য রাজা বিক্রমাঙ্ক কীভাবে সিংহাসনে আরোহণ করেছিলেন তা বর্ণিত রয়েছে বিলোহনের লেখা বিক্রমাঙ্ক চরিত গ্রন্থে। তারপরে হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত বর্ণনা করে পাল রাজবংশের ইতিহাস। সন্ধ্যাকর নন্দী নিজেকে কলিযুগের বাল্মীকি এবং তার পৃষ্ঠপোষক রামপালকে কলিযুগের রাম হিসেবে চিত্রিত করেছেন। এটি একটি আখ্যানমূলক কবিতা যা পাল রাজা রামপাল ও তার রাজধানী রাজগৃহ সম্পর্কে বলে। এই ধরনের কবিতাকে বলা হয় দাস্যরয়া কাব্য, যার প্রতিটি শ্লোকের দুটি ভিন্ন অর্থ থাকে। হেমচন্দ্রের সংস্কৃত প্রাকৃত গ্রন্থ কুমার পাল রোধচরিত বর্ণনা করে কুমার পালকে চালুক্য বা সোলাঙ্কি রাজা। এটি একটি দাস্যরয়া কাব্য। দাস্যরয়া কাব্য এর আগে আমরা পড়লাম, যা মানে প্রতিটি লাইন দুটো মিনিং, ডাবল মিনিং বোঝায় আর কি, যা একসঙ্গে কুমার পালের কৃতিত্ব সংস্কৃত প্রাকৃতিক ভাষায় বর্ণনা করে। তারপর জয় সিংহ সুরীর কুমার পাল ভূপাল চরিত, এই বইয়ের নামগুলো শুধু মনে রাখলেই হবে। আনন্দ ভট্টের বল্লাল চরিত। চাঁদ বরদাই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের দরবারের কবি। তিনি ছিলেন তিনি লিখেছেন পৃথ্বীরাজ রাসো। তো পৃথ্বীরাজ রাসো খুব ইম্পর্টেন্ট একটা বই, যেটা পরীক্ষায় আসে। পৃথ্বীরাজ রাসো লিখেছেন কে? চাঁদ বরদয়। পৃথ্বীরাজ রাসো বর্ণনা করে পৃথ্বীরাজ থ্রি ও মোহাম্মদ ঘুরির জীবন কাহিনী। জয়নাকের পৃথ্বীরাজ বিজয় পৃথ্বীরাজ থ্রির যুদ্ধ কৌশল বর্ণনা করে। আর নয়াচন্দ্রের হাম্মির কাব্য বর্ণনা করে রণথম্বরের চৌহান রাজা হাম্মির দেবকে। তারপরে আছে রঘুনাথ এস অচ্যুতাদেবা ভুয়া রচিত ছিলেন অচ্যুতদেব রায় বিজয়নগরের তুলুক বংশের রাজা। আচ্ছা, কোর্ট পয়েট এবং দেয়ার প্যাট্রন কিংস, অর্থাৎ সভাকবি ও তাদের পৃষ্ঠপোষক রাজা সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রায় এখান থেকে পরীক্ষায় কিন্তু আসে। আর লুসেন্টে এইভাবে যেভাবে রয়েছে ছক করে সেভাবে আমি এখানে বেঙ্গলি করে নিয়ে এসেছি। ওকে, তো এখানে দেখো, এখানে বাম দিকে রয়েছে সভাকবি বা দরবার কবি কোর্ট পয়েট, আর এদিকে রয়েছে প্যাট্রন কিং বা পৃষ্ঠপোষক রাজা। তো বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। আর বংশটা কী ছিল? বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশ হয় হর্ষবর্ধনের, ঠিক আছে। বাগপতিরাজ হচ্ছে যশবর্মনের চন্দ্রবংশ। পদ্মগুপ্ত পরিমল হচ্ছে পাতিন্ধু পরমার বংশ। বল্লাল হচ্ছে ভোজ। বিলোহন বিক্রমাদিত্য সিক্স। সন্ধ্যাকর নন্দী রামপাল পাল বংশ। হেমচন্দ্র কুমার পাল চালুক্য বা সোলাঙ্কি বংশ। জয় সিংহ সুরি কুমার পাল চালুক্য বা সোলাঙ্কি বংশ। বাকি সালগুলো তোমরা একটু দেখে নেবে, সালগুলো এতটা পরীক্ষায় আসে না, দেখে নেবে, ঠিক আছে। আনন্দ ভট্ট বল্লাল সেন বংশ। চাঁদ বরদাই পৃথ্বীরাজ থ্রি চৌহান বংশ, এই সালগুলো ইম্পর্টেন্ট। জয়নাগ পৃথ্বীরাজ থ্রি চৌহান বংশ। নয়াচন্দ্রের হাম্মির দেব চৌহান বংশ। রাজনাথ টু অচ্যুতদেব রায় তুলুক বংশ। আচ্ছা, এটা একটু আগে আমরা যেটা দেখলাম রঘুনাথ এস, এটা রাজনাথ টু হবে, ঠিক আছে। এখানে রঘুনাথ এস হয়ে গেছে, এটা রাজনাথ টু হবে। ওকে, চলো তারপরে আমরা যেটা জানবো ফরেন সোর্সেস বা বিদেশি উৎস। এতক্ষণ যে আমরা পড়লাম এর আগে কয়েকটা ভিডিও মিলিয়ে, দুটো ভিডিও মিলিয়ে মনে হয়, তো এই দুটো ভিডিওতে আমরা পড়েছি কি সাহিত্যিক উৎসর মধ্যে দেশীয় উৎসগুলো, আমাদের দেশের মধ্যে উৎস, ঠিক আছে। এবার সাহিত্যিক উৎসর মধ্যে আমাদের ফরেন অর্থাৎ বিদেশি উৎসগুলো পড়ব, ঠিক আছে। তো এখানে কিছু একটা ভূমিকা লেখা রয়েছে যে
স্থানীয় উৎসগুলোকে বিদেশি ভ্রমণকারী ও ইতিহাসকারদের লেখার মাধ্যমে পরিপূরক করা যেতে পারে। এই লেখাগুলো ভারতের ইতিহাস এবং সমাজ সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। এদের মধ্যে কেউ কেউ ভারতে এসেছিলেন এবং কেউ কোনোদিনও ভারতে আসেনি। যেমন ভারতে আসেনি কে? হেরোডোটাস কোনোদিন ভারতে আসেনি, তবুও ভারতের ইতিহাস লিখেছেন। কেটসিয়াস বা এটা টেসিয়াসও আমরা পড়তে পারি, ইংলিশের বানানটা একটু আলাদা। তারপর প্লিনি, জাস্টিন, সিভাবদি, ডিলুমার, এরা কিন্তু ভারতে আসেনি, কিন্তু তাদের লেখায় বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে তথ্য প্রদান করা হয়েছে। ভারতে এসেছিল গ্রিক, চাইনিজ, তিব্বতীয়, আরব, আরাবিয়ান দর্শনার্থীরা, বণিক, রাষ্ট্রদূত, ইতিহাসবিদ বা তীর্থযাত্রী, পর্যটক ইত্যাদি, এবং তাদের মধ্যে কিছু মানুষ তাদের দেখা বিষয়গুলি সম্পর্কে বিবরণ রেখে গেছেন। তো বিভিন্ন ফরেন ট্রাভেলার ভারতে এসেছিলেন কী হিসাবে? দর্শনার্থী হিসাবে, বণিক হিসাবে, ব্যবসায়ী হিসাবে, রাষ্ট্রদূত হিসাবে, ইতিহাসবিদ হিসেবে, তীর্থযাত্রী হিসেবে, পর্যটক হিসেবে, বিভিন্নজন বিভিন্ন রকম হিসাবে এসছেন এবং তারা যা দেখেছেন ভারতে তা লিখে গেছেন। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে আমাদের ফরেন সোর্স, লিটারারি সোর্স বা সাহিত্যিক উৎস। তো এই বিবরণসমূহ ভারতের ইতিহাস রচনায় সহায়তা করে, বিশেষ করে কালানুক্রমিক সমস্যার সমাধানে। এগুলো ভারতীয় ইতিহাসের কালানুক্রমিক কাঠামো ও গঠনে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। বিদেশি সূত্রগুলো 4টি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে গ্রিক রোমান, তারপর হচ্ছে চাইনিজ, তিব্বতীয় আর আরাবিয়ান বা আরব। ঠিক আছে, এই 4টা আমরা টপিক ধরে ধরে পড়ব বিদেশি সূত্রতে। তো প্রথম সূত্র শুরু হচ্ছে গ্রিক লেখকগণ। এটি বিস্ময়কর যে আলেকজান্ডারের আক্রমণের কোনো উল্লেখ ভারতীয় উৎসে পাওয়া যায় না। আমরা এটা অনেকে পড়েছি ইতিহাসে যে আলেকজান্ডার ভারতে আক্রমণ করতে এসেছিলেন, আক্রমণ করতে করতে আসার পর হিদাসপিসের যুদ্ধ হয় রাজা পুরুর সঙ্গে, আর রাজা পুরু হেরে যায় এবং আলেকজান্ডার তাকে গ্রেফতার করার পরে তারপরে আলেকজান্ডার জিজ্ঞেস করেন যে কী রকম আচরণ করব। পুরু বলেন যে রাজার প্রতি রাজার আচরণ, তখন আলেকজান্ডার ছেড়ে দিয়ে তারপর চলে যায়। তো এই ঘটনাটা কিন্তু ভারতের ইতিহাসে পাওয়া যায় না। তাহলে এই ঘটনাটা কাদের ইতিহাস থেকে জানা যায়? এটা জানা যায় গ্রিক লেখকদের মধ্যে, মানে গ্রিক লেখকরা যারা ভারতের ইতিহাসটা লিখেছে সেখান থেকে। ভারতীয় লেখকদের মধ্যে থেকে কারো এটা কোথাও মানে পাওয়া যায় না। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখো প্রাক আলেকজান্দ্রীয় সময়ের গ্রিক লেখকদের নাম। তো কাদের নাম আমরা পড়ব? স্কাইলাক্স, তারপর হচ্ছে হেকেটিয়াস, মিলেটাস, হেরোডোটাস আর টেসিয়াস বা কেটসিয়াস। ঠিক আছে, এটা নামটা যেভাবে পড়ো, কেটা সাইলেন্ট লিখেও পড়তে পারো, টেসিয়াস বা কেটিয়াস। আমাদের এতটা উচ্চারণের দরকার নেই, আমরা জাস্ট বানানটা মনে রাখবো, নামটা মনে রাখবো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে স্কাইলাক্স, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী। ইনি ছিলেন প্রথম গ্রিক লেখক যিনি ভারতের সম্পর্কে লিখেছিলেন। তিনি পারস্যের রাজা দারায়ুস I খ্রিস্টপূর্ব 550 থেকে 486 এর গ্রিক সৈনিক ছিলেন। তাহলে স্কাইলাক্স কে ছিলেন? পারস্যের রাজা বা ইরানের রাজা দারায়ুস I সৈনিক। তাকে রাজা পাঠিয়েছিলেন সিন্ধু নদীর গতিপথ আবিষ্কারের জন্য। তিনি তার ভ্রমণ কাহিনী লেখেন, কিন্তু তার জ্ঞান কেবল সিন্ধু উপত্যকা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। শুধুমাত্র সিন্ধু উপত্যকা এসেছিলেন, সেখানে কিছু দেখেছিলেন, তো ওর মানে তার জ্ঞান ওই সিন্ধু উপত্যকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, ওইটুকুই জানতেন। তারপর হচ্ছে হেকেটিয়াস মিলেটাস, 549 BC থেকে 496 BC, ছিলেন গ্রিক ঐতিহাসিক ও ভূগোলবিদ। তিনি ভারতের সম্পর্কে জানতেন এবং সিন্ধু উপত্যকা সম্পর্কে লিখেছেন। তারপর হেরোডোটাস, নাম তো সবাই জানো, ইতিহাসের জনক, ক্লাসের শুরুতেই আমরা পড়েছিলাম। তো আচ্ছা, এখানে ঐতিহ্য লেখা আছে, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তিনি তার হিস্টোরিজ গ্রন্থে পারস্য, ইরান ও গ্রিক আক্রমণ এবং ইরান ভারত আক্রমণ সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রদান করেছেন।
তিনি ভারতীয়দের জীবনযাত্রা সম্পর্কে বলেন তারা তুলো ও পশম পরিধান করত। হেরোডোটাস এই কথাটা বলেছেন ভারতীয়দের সম্বন্ধে যে তারা তুলো ও পশম পরিধান করত, রুটি তৈরি করত, কুকুরের আকারের সোনার খনি ছিল। খ্রিস্ট জন্মের আগেই ভারতীয়রা চাষাবাদ করত এবং বীজ বুনত, কিন্তু তিনি বলেন ভারতীয়রা রেশম উৎপাদন করলেও গ্রিকদের এ সম্পর্কে কিছু জানা ছিল না। কখনো কখনো হেরোডোটাস প্রকৃত সত্যের থেকে দূরে সরে গিয়ে গল্পের মতো অতিরঞ্জিত কথাও লিখেছেন। তারপর হচ্ছে কেটসিয়াস বা ট্রেসিয়াস। ইনি পারস্য সম্রাট আর্তাখের্ক্সের দরবারের একজন গ্রিক চিকিৎসক, তিনি চিকিৎসক ছিলেন। যদিও তিনি ভারতের কথা শোনার সুযোগ পেয়েছিলেন, তিনি পার্সিকা নামে একটি গ্রন্থ রচনা করেন যাতে অনেক মিথ্যা ও অতিরঞ্জনের কথা লেখা হয়েছে। এটি শুধুমাত্র সংক্ষিপ্ত সংস্করণ হিসেবে টিকে আছে। তো এগুলো এরা ছিলেন কারা? প্রাক আলেকজান্দ্রীয় যুগের। এবার হচ্ছে আলেকজান্দ্রীয় যুগের লেখকদের নাম। তো আলেকজান্দ্রীয় যুগের লেখক হচ্ছে নিয়ারকাস, অনেসিক্রিটাস ও অ্যারিস্টোবুলাস। তো আমরা নিয়ারকাস সম্বন্ধে জানবো, এরপরে অনেসিক্রিটাস ও অ্যারিস্টোবুলাস এদের সম্বন্ধে এর পরের ভিডিওতে শুরু করব। ঠিক আছে, আলেকজান্দ্রীয় যুগের লেখকদের থেকে এর পরের ভিডিওতে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।